জেগে উঠো নরপিশাচের আত্মা, তোমাদের অতিথি চলে এসছে। আজ রাত হবে তোমাদের রাত। ভয়ঙ্কর চিৎকারে রাজমহল কেঁপে ওঠে, সবাই ভয় পেয়ে যায়। অতিথিরা কেউ বুঝতে পারে না এই চিৎকারের আসল রহস্যটা কি। আজ ছুটি, অফিসে যাওয়ার কোনো টেনশন নেই, তাই রবিন মনের সুখে ঘুমিয়ে আছে। এমন সময় ফোন বাজতে লাগলো। একটা আননোন নাম্বার অনিচ্ছা সত্ত্বেও হ্যালো বলল। হ্যালো, কে বলছেন? হ্যালো স্যার, কিছুদিন আগে আপনি একটি কুপন কেটেছিলেন। আপনি রাজবাড়ির 1 সপ্তাহের ট্রিপ জিতে গেছেন। খাওয়া দাওয়া সব ফ্রি। আপনি কি যেতে রাজি আছেন? রাজবাড়ি? রাজবাড়িতে 1 সপ্তাহ কাটানো? ওয়াও, খাওয়া থাকা সব ফ্রি। তাহলে তো যেতেই হবে, এমন সুযোগ হাতছাড়া করা যায় না। হ্যাঁ ম্যাডাম, আপনি কনফার্ম করে নিন, আমি যাচ্ছি। তাহলে ওই কথাই রইল, আগামী শনিবার বেলপাহাড়ি রাজবাড়িতে চলে যাবেন। রাজবাড়ির গেটে লোক আপনার জন্য অপেক্ষা করবে। নিশ্চয়ই ম্যাডাম, নিশ্চয়ই। হ্যালো ম্যাডাম, আরেকটি কথা বলার ছিল। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? বেলপাহাড়ি রাজবাড়ি কলকাতা থেকে অনেকটাই দূরে, পাহাড়ের গায়ে। রবিন সময় মতো বাসে উঠে পড়ে। সকালে উঠে সেই বিকেলে পৌঁছতে হয়। শহর থেকে অনেক দূরে, কোলাহলমুক্ত একটা পরিবেশ। আগে কোনোদিন যাওয়া হয়ে ওঠেনি, তাই রবিন এই সুযোগটা হাতছাড়া করতে চায়নি। বাস থেকে নেমে কিছুটা পথ হেঁটে যেতে হলো। দিগন্তে সূর্য ঢলে পড়েছে, আর এদিকে সন্ধ্যা হয়ে এলো বলে রবিন বেশ আনন্দিত। কিছুটা এগিয়ে আসতেই চোখে পড়ে বিশাল বেলপাহাড়ি রাজবাড়ি। গেটে কে যেন হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে, হয়তো কোনো মেয়ে মানুষ হবে। সুস্বাগতম, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। চলুন ভেতরে যাই। মেয়েটি রবিনকে নিয়ে রাজপ্রাসাদের ভিতরে চলে যায়। সামনের বাঁদিকের দরজা দিয়ে চলে যান, ভেতরে বসার জায়গা আছে। প্রাসাদের ভিতরে রবিন চলে যায়, একটি চেয়ারে বসে পড়ে। সত্যি ভিতরটা ভীষণ সুন্দর। আচ্ছা, আপনারা নিশ্চয়ই আমার মতো কুপন কেটেছিলেন। যাক, আমি একা নই, সবাই মিলে গল্প করে এখানে সময় কাটাবো। আমরা তো অনেকক্ষণ আগে থেকেই এসে বসে আছি, একটা মানুষও তো মহলের ভেতর দেখতে পাইনি। কেন জানি আমার মনে হচ্ছে এটা ভুতুরে মহল। দেখুন, রাজবাড়ির নিয়মকানুন সাধারণ মানুষের থেকে কিছুটা আলাদা হবেই, চিন্তার কিছু নেই। দেখি না আগে কি হয়। আপনার কথায় যুক্তি আছে, কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি পেলাম না। আমরা হলাম রাজার অতিথি, এখন পর্যন্ত কেউ এসে 1 কাপ চাও দিল না। কোথায় থাকবো, কি খাবো, কিছুই বুঝতে পারছি না। তা বলেছেন বই কি, শান্ত হয়ে বসুন, দেখি কি হয়। বাই দা বাই, আমি রবিন চৌধুরী, কলকাতা থেকে এসেছি। আর আপনারা? আমি অমল বসু, নিমাইপুর থেকে এসেছি। 1 মাস আগে রাজবাড়ির লটারি জিতেছি। আমি নীলা দত্ত, রতনপুর থেকে এসেছি। যাক, আপনাদের সাথে আলাপ হয়ে বেশ ভালো লাগছে। আরো কিছুক্ষণ আমরা অপেক্ষা করব, তারপর না হয় এখান থেকে সবাই চলে যাব। আপনাদের সবাইকে স্বাগতম বেলপাহাড়ি রাজবাড়িতে। এখন
বিশ্রাম কক্ষে চলে যান। কিছুক্ষণ পর রাজভোগ দেওয়া হবে সবাইকে, তখন মহারাজের সাথে সাক্ষাৎ করতে পারবেন। আর একটা কথা, বিশ্রাম কক্ষ হতে বাহিরে কেউ যাবেন না। সবাই প্রহরীর ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে কেঁপে ওঠে, কিন্তু কেউ তা প্রকাশ করে না। ভয় পাবেন না, সবাই আমাকে অনুসরণ করুন। আসুন আমার সাথে। আপনারা সবাই দেখেছেন লোকটির চেহারা কি ভয়ঙ্কর। সবাই নিজ নিজ রুমে চলে গেল, তবে রবিনকে একটি মেয়ে এগিয়ে এসে নিয়ে যায়। সামনের কক্ষটি আপনার, ভেতরে চলে যান। খাবারের সময় আপনাদেরকে ডেকে নেওয়া হবে। রবিন ভেতরে যেতেই মেয়েটির মুখে ফুটে ওঠে রহস্যময় হাসি। অমল নিজের রুমে বসে দেখতে লাগলো সবকিছুই রাজকীয়, তবে খিদেটাও বেশ পেয়েছে। এদিকে রবিন নিজের রুমে বসে ভাবতে লাগলো, যে মেয়েটি ওকে রুমে পৌঁছে দিয়ে গেছে কেমন যেন রহস্যময়। কেউ প্রয়োজন ছাড়া কথা বলে না, পরিবেশটা অসম্ভব শান্ত। নীলা নামের মেয়েটিও রহস্যের গন্ধ পাচ্ছে। এই বাড়ির প্রতিটি মানুষ কেমন যেন অদ্ভুত। জেগে উঠো নরপিশাচের আত্মা, তোমাদের অতিথি চলে এসছে। আজ রাত হবে তোমাদের রাত। ভয়ঙ্কর চিৎকারে রাজমহল কেঁপে ওঠে, সবাই ভয় পেয়ে যায়। অতিথিরা কেউ বুঝতে পারে না এই চিৎকারের আসল রহস্যটা কি। আমি জানতে পেরেছি অতিথিদের পূর্বপুরুষরাই হচ্ছে আমাদের রাজ্যকে ধ্বংস করার মূল চক্রান্তকারী। আজ তাদেরকে হত্যা করে আমরা প্রতিশোধ নেব। তাই আজ থেকে শুরু হলো আমাদের নতুন খেলা। নতুন খেলা খেলতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এত ছল করে ওদেরকে নিয়ে এলাম, তার জন্য আমার কি কোনো পুরস্কার নেই মহারানী? নিশ্চয়ই পুরস্কার তুমি পাবে। যারা মহারাজের বংশকে নির্বংশ করেছে তাদের রক্ত এখনো জীবিত আছে, তাদেরকে তুমি আমাদের হাতে তুলে দেবে। আর তোমাকে পুরস্কার দেব না তা কি করে হয়? ওদেরকে তুলে দেওয়ার আগে দেনা পাওনাটা শেষ করে নিলে কেমন হয়? আমাদের মনে যে ক্রোধ আছে তা শান্ত হয়ে গেলে আমরা সবাই এখান থেকে চলে যাব। তখন তুমিই হবে এই মহলের রাজা। সহস্র বছর তুমি শাসন করবে, আমরা কোনো দিন আর ফিরে আসবো না। তাহলে এক্ষুনি চলে যান, মহলে আপনাদের শিকার অপেক্ষা করছে।
এসব কি হচ্ছে? এত ভয়ঙ্কর চিৎকার কোত্থেকে আসছে? কিছুই শুনতে পাচ্ছি না। রাজমহলে বেশিক্ষণ থাকলে মনে হয় আমি পাগল হয়ে যাব। এক মুহূর্ত আমি এখানে থাকবো না। কেউ যদি আমার সাথে যেতে চায় যাবে, না হলে আমি একাই চলে যাব। এটা আবার কি? ভূত নয় তো? এই, এখানে কে দাঁড়িয়ে আছেন? রান্নাঘরে গিয়ে বলুন আমাদের ভীষণ খিদে পেয়েছে, না হলে কিন্তু রাজবাড়ি ছেড়ে আমরা এক্ষুনি চলে যাব। রবিন বাবু, দরজা খুলুন, তাড়াতাড়ি খুলুন। এত চিৎকার কেন রাজবাড়িতে? মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। এদিকে খিদের যন্ত্রণায় আমি দাঁড়াতে পারছি না। আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? খাবারের কথা ভুলে যান। যদি প্রাণে বাঁচতে চান তাহলে আমার সাথে আসুন। বুঝতে পারলাম না, কি বলছেন? আমরা তো রাজবাড়ির অতিথি। আরে মশাই, আপনাদের সবাইকে নরবলি দিতে এই রাজবাড়িতে ডেকে আনা হয়েছে। তাড়াতাড়ি আমার সাথে আসুন, না হলে বিপদ হবে। রাজবাড়িতে ঢুকেই কেন জানি আমার সন্দেহ হয়েছিল। এত ভয়ঙ্কর কিছু ঘটবে তখন আমি বুঝতে পারিনি। দেখুন, আপনারা চলে এসেছেন, এখন ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আজ রাতেই আপনাদেরকে হত্যা করা হবে, আমি নিজের কানে শুনে এসেছি। একটা জিনিস বুঝতে পারছি না, এই রাজবাড়িতে আমরা প্রথম এসেছি, আমরা তো কারো ক্ষতি করিনি, তাহলে আমাদেরকে কেন মারবে? এটা সত্যি, আপনারা কারো কোনো ক্ষতি করেননি। যা করেছে আপনাদের বংশধরেরা করেছে, এই কথাটি আমি আড়ালে দাঁড়িয়ে শুনতে পেলাম। কি যে বলেন! আমাদের বংশধর আবার কোথা থেকে এলো? আমার বাপ দাদা সবাইকে আমি দেখেছি, কাউকে তো বলতে শুনিনি এই রাজবাড়িতে এসেছিলেন। দেখুন, এই গল্প আজকের নয়, শত শত বছর আগের কথা। আর এই রাজবাড়িতে যাদের দেখছেন এরা কেউ মানুষ নয়, সবাই মানুষেরই আত্মা। এমনকি আমিও মানুষ নই। কি বলছেন? আপনি মানুষ নন? নিজের চোখে দেখতে পাচ্ছি, কি করে বিশ্বাস করি বলুন তো? সে অনেক বছর আগের গল্প। আমি ছিলাম রাজার দাসী। এই প্রহরী তখন ছিল রাজার সেনাপতি। গোপনে রাজবাড়ির সবাইকে মারার ষড়যন্ত্র করছিল। আড়ালে দাঁড়িয়ে আমি শুনতে পাই, কিন্তু প্রহরী তা বুঝতে পেরে আমাকে প্রাণে মেরে ফেলে। আমার হাত থেকে বাঁচা এত সহজ নয়, বুঝলি কাল সাপ। যদি বিশ্বাস না হয় তাহলে আমার ভৌতিক রূপ দেখতে পারেন। এবার একটা সত্য কথা বলুন তো, আপনি মানুষ না হয়েও কেন আমাদেরকে বাঁচাতে চাইছেন? তাহলে শুনুন, আমি অথবা আপনার বংশধর সবাই নির্দোষ। আমরা কোনো অপরাধ করিনি। শুধু এই সেনাপতির কারণে এত বছর থেকে অন্ধকার জগতে পড়ে আছি। একমাত্র আপনারাই পারবেন সেনাপতির মুখোশটা খুলে দিতে। এটা কিসের চিৎকার? এত ভয়ঙ্কর কেন? মনে হচ্ছে এইদিকেই আসছে।
ভয়ের কিছু নেই, আমি দরজাটা বন্ধ করে দিচ্ছি। তাড়াতাড়ি চলুন, এখানে নিরাপদ নয়। কোথায় ওরা? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। পালিয়ে যাবে কোথায়? আজ তোদের মৃত্যু অনিবার্য। যাক, আপনার একজন সঙ্গীকে তো পাওয়া গেল। আরে অমলবাবু, এখানে কি করছেন? আপনাকে রুমে না পেয়ে আমরা চারিদিক খুঁজে বেড়াচ্ছিলাম। ওই তো নীলা ম্যাডাম। যাক, সবাইকে পাওয়া গেল। এবার আমার কথা মন দিয়ে শুনুন। আমাদের ছলনা করে এখানে ডেকে আনা হয়েছে নরবলি দেওয়ার জন্য। নরবলি দেওয়ার জন্য? এ কেমন কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুনে মনে হচ্ছে এটা রূপকথার গল্প। তাহলে আমরা কি আদিম যুগে ফিরে এলাম? মাথা খারাপ হয়ে যাচ্ছে। যা হবার হয়ে গেছে। এখন একটাই মাত্র চিন্তা, কি করে সবাই এখান থেকে আমরা জীবিত অবস্থায় ফিরে যাব। ফিরে যাব কি করে? চারিদিকে তো ভূতগুলো রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে, যেন ঘাড় মটকে খাবে। সময় নষ্ট না করে আমার কথা সবাই শুনুন। এতক্ষণ নরপিচাসের দল রাজবাড়ি ঘিরে ফেলেছে, পালিয়ে বেশি দূর যেতে পারবেন না। আপনারা প্রহরীর কাছে একটি লাঠি দেখেছেন? যদি সেই লাঠিটা অগ্নিকুণ্ডে এনে পুড়িয়ে ফেলেন, তাহলে ওর সব শক্তি ক্ষয় হয়ে যাবে। আসুন আমার সাথে। প্রহরী পূর্ণিমার রাতে অগ্নিকুণ্ডে স্নান করতে যায়, হাতের লাঠি সিংহাসনের উপর রেখে। সেই সুযোগ হাতছাড়া করা যাবে না। গভীর রাতে দূর থেকে ভেসে আসছে ভয়ঙ্কর চিৎকার আর অট্ট হাসি। প্রহরী জাদুর লাঠি সিংহাসনের উপর রেখে অগ্নিকুণ্ডে স্নান করতে চলে যায়। রবিন, অমল, নীলা আর সুলক্ষণা আড়ালে দাঁড়িয়ে সবকিছু দেখতে পায়। তোমরা দেখেছো? কাপড় সরাতেই কঙ্কালসার দেহ বেরিয়ে এসেছে। দেখি মনে হচ্ছে লোকটি খুব ভয়ঙ্কর হবে। এখন ভয় পেলে চলবে না, যা করতে হবে তাড়াতাড়ি যান। এই সুযোগে লাঠিটা নিয়ে আসুন। জাদুর লাঠি না থাকলে প্রহরী দুর্বল হয়ে যাবে। আপনি গিয়ে লাঠিটা এনে দিন না, আমরা সুযোগ বুঝে অগ্নিকুণ্ডে ছুড়ে দেব। কেন জানি আমার ভীষণ ভয় লাগছে। আমি আগেই বলেছি, আমি মানুষ নই, আত্মা। আমার ভারী কোনো বস্তু ওঠানো সম্ভব নয়, তাই আপনাকেই যেতে হবে। মনে রাখবেন, এই লাঠিটি অগ্নিকুণ্ডে ফেলে দিলে আপনারা বেঁচে যাবার একটা সুযোগ পাবেন। আমরা সবাই লোভে পড়ে এখানে চলে এসেছি, তার ফল প্রতিটি মুহূর্তে ভোগ করতে হচ্ছে। এদিকে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। তাড়াতাড়ি সঙ্গে আসুন, সময় নষ্ট করবেন না। সবাই চুপিসারে রাজ সিংহাসনের দিকে ছুটে যায়। রবিন দৌড়ে গিয়ে প্রহরীর লাঠি নিয়ে আসে।
আর সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সেই অগ্নিকুণ্ডের পাশে। প্রহরী যখন অগ্নিকুণ্ডে স্নান করছিল তখন আড়ালে দাঁড়িয়ে সবাই সময়ের অপেক্ষায় ছিল। এই সেই অগ্নিকুণ্ড, যান তাড়াতাড়ি যান। এই অগ্নিকুণ্ডর মাঝে লাঠিটা ছুঁড়ে ফেলুন, তাড়াতাড়ি। রবিন অগ্নিকুণ্ডে লাঠি ফেলতেই আগুনের তেজ যেন আরো বেড়ে যায়। আর ঠিক তখনই আবির্ভাব হয় এক মহারাজার। কে আমাকে এত বছর পর ডেকে নিয়ে এলো এই রাজপ্রাসাদে? বৎস, তুমি কি সেই মহান মানুষ? বলো, কি চাও আমার কাছে, আর কেনই বা আমাকে ডেকে নিয়ে এলে? মহারাজা, আমাদের প্রণাম গ্রহণ করুন। আরে, এই তো আমার প্রিয় দাসী সুলক্ষণা। বলো, কি চাও তোমরা? মহারাজা, আমরা বড়ই বিপদে পড়ে গেছি, আমাদেরকে বাঁচান। আপনার প্রহরী সেনাপতি অমরত্ব লোভের আশায় ওদেরকে ছল করে এখানে নিয়ে এসেছে। আজ রাতেই নরবলি দেবে। নরবলি? সে তো মহাপাপ। কিন্তু কেন প্রহরী এসব করছে? তার কারণ কি তুমি জানো সুলক্ষণা? রাজবাড়ির সবাইকে মারার ষড়যন্ত্র আপনারই প্রহরী করেছিল, আমি নিজের কানে শুনেছি, কিন্তু আপনাকে বলতে পারিনি। প্রহরী আমার সেনাপতি ছিল, আমি ওকে সব সময় বিশ্বাস করতাম। এখন মনে হচ্ছে মানুষ চিনতে আমি ভুল করেছিলাম। প্রথমে আমাকে মেরেছে, তারপর এক এক করে আপনাদের সবাইকে। সব মিথ্যে কথা মহারাজ। আপনি দাসীর কথা বিশ্বাস করবেন না। আপনাদের মৃত্যুর পেছনে এই মানুষের বংশধররাই সম্পূর্ণরূপে দায়ী। তাই আমি প্রতিশোধ নিতে এদেরকে এখানে নিয়ে এসেছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও, কেন এত বছর তুমি আমার আত্মাকে বন্দি করে রেখেছিলে? আর আমি তো বলিনি মানুষ মেরে প্রতিশোধ নিতে। আপনি বলেননি ঠিক, কিন্তু আমি যে সেনাপতি, আমার একটা দায়বদ্ধতা আছে। তুমি কি ভেবেছো সেনাপতি? তোমার চালাকি আমি বুঝতে পারিনি? ধীরে ধীরে অন্তর্দৃষ্টি দিয়ে আমি সব কিছু দেখতে পাচ্ছি। সেদিন তুমি রাজ পরিবারের সবাইকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরেছিলে। আচ্ছা, তাহলে সব মনে পড়ে গেছে। তাহলে শুনুন, আপনাদের মেরে তন্ত্র মন্ত্র সাধনা করে আমি যুগের পর যুগ এখনো বেঁচে আছি। আর মাত্র 3 জন মানুষকে মারতে পারলেই আমি অমর হয়ে যাব। সেই সুযোগ তুমি পাবে না সেনাপতি। তোমার দিন ফুরিয়ে এসেছে, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে। আরে মহারাজা, আপনি এখানে? আমার কি পরম সৌভাগ্য। আরে মহারানী, তুমি এখানে? কত বছর পর তোমায় দেখছি। মহারাজা, সেদিন আপনি আমার কথা বিশ্বাস করেননি। আমাদের এই দুর্বিষহ জীবনের জন্য এই সেনাপতি দায়ী। মহারানী, আমি সব জেনে গেছি। এই পাপীকে আমি এমন শাস্তি দেব, নরকেও জায়গা হবে না ওর। এতদিন সাধনা করে আমি অমরত্ব লাভ করেছি, আপনি আমার কিছুই করতে পারবেন না। মহারাজা, জাদুর লাঠিতে প্রহরীর সব শক্তি ছিল, আমি তা অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছি। এখন আর জাদু মন্ত্র কোনো কাজেই আসবে না। পাপ কোনোদিন চাপা থাকে না, একদিন সত্য বেরিয়ে আসবেই। তাই নাকি? তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এখন থেকে রাজবাড়ির মালিক হবে তুমি। রাজবাড়ি আমি তোমাকে দান করে দিয়ে গেলাম।
আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। টাটা।